নির্বাচনের জন্য কেমন প্রতিনিধি নির্বাচিত করতে পারি এবং নারায়ণগঞ্জবাসী তাদের কাছে কি আশা করি? আমি একজন সাংবাদিক এবং লেখক, বর্তমানে সমকালে আছি। আর আমার আগের পরিচয়গুলি হয়তো আপনারা জানেন যে আমি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের 2বারের সাধারণ সম্পাদক ছিলাম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম। তো এমনিতে নারায়ণগঞ্জের যে নারায়ণগঞ্জবাসীর যে প্রত্যাশা, নারায়ণগঞ্জবাসী চায় একটা সুন্দর নারায়ণগঞ্জ, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ, যেই নারায়ণগঞ্জ মানে তার সন্তানকে নিয়ে ঢাকায় দৌড়াতে হবে না তাকে পড়াশোনার জন্য। এখন নারায়ণগঞ্জে দেখেন, মানে আপনি যদি বের হন নারায়ণগঞ্জে আপনার বাসা থেকে, প্রথমত যানজটের শেষ নেই। আচ্ছা, এই যানজট কেন? মানে একটা হচ্ছে যে অবৈধ রিক্সা, অবৈধ অটো রিক্সা, এইটা একটা বিষয়। কিন্তু যারা বৈধ ভবন আছে রাস্তার দুপারে, তাদের যেই পরিমাণ জায়গা ছাড়ার কথা ছিল, তাদের প্রত্যেকের নিচে পার্কিং থাকার কথা ছিল, সেগুলি নাই। আচ্ছা, এই রকমভাবে যানজট একটা সমস্যা। নারায়ণগঞ্জে শিক্ষার একটা মানে প্রচণ্ড সমস্যা। নারায়ণগঞ্জে সরকারি কোনো বিশ্ববিদ্যালয় নাই। এত পুরনো একটা শহর, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি আছে, রণদা প্রসাদ সাহা। কিন্তু এই যে শিক্ষার সংকট, আপনি একটা আপনার ছেলেকে যখনই ইন্টারে উঠবে তখন তাকে যে কোনো একটা কলেজে ভর্তি করবেন, নারায়ণগঞ্জে ওই রকম মানসম্পন্ন কলেজ নাই। স্কুল, আমাদের কাশেম জামালকে ধন্যবাদ দিতে হয় যে উনি কিছু স্কুল তৈরি করেছেন, কিন্তু তাকে অনুসরণ করে আরও যদি অনেকগুলি স্কুল তৈরি হতো তাহলে আমাদের স্কুলেরও সংকটটা কমতো। আচ্ছা, চিকিৎসার তো আরও মানে খুবই দুরবস্থা, যে যারা ধনী তাদের জন্য হয়তো কিছু কিছু ক্লিনিক তৈরি হয়েছে, কিন্তু যারা দরিদ্র মানুষ তাদের জন্য তারা কোথায় যাবে? তাদের যাওয়ার জায়গা নেই। আমাদের ভিক্টোরিয়া হসপিটাল বলেন, আমাদের খানপুরে 300 বেড হসপিটাল বলেন, দুটারই খুবই দুরবস্থা। তো এইগুলি যাতে ভালো হয় সেটা মানুষের মানে প্রত্যাশা। তারপরে আমাদের বন্দর, সেটা তো একটা খুবই অবহেলিত জায়গা। সেখান থেকে মানে মানুষজন অনেকের কথা শুনলে মনে হয় যে তারা যেন গিনিপিগ। অনেকে রেল লাইন ওই দিক থেকে ট্রেনে উঠে বন্দরবাসী ঢাকায় চলে যায়, এখনও সেই ট্রেনেও যথাযথ কি বলে জায়গা হয় না, দ্রুতগামী না, খুব অল্প সময়ের ব্যবধানে ট্রেন থাকা দরকার, সেইটা নেই। কিন্তু কেউ কেউ এখন মানে উদ্ভট পরিকল্পনা করছেন যে চাষারা থেকে ট্রেন ছাড়বেন। তাহলে শহরে বন্দরবাসী আসবে কোত্থেকে, কোথায় যাবে? হ্যাঁ, শহরে যদি তারা আবার চাষারায় রিক্সা দিয়ে আসতে চায় তাহলে আরেকটা যানজট তৈরি হবে। আচ্ছা, গেল আমাদের এইটার বিষয়। আগামী যারা প্রতিনিধি আমাদের যাচ্ছে তাদের কাছে আপনাদের প্রত্যাশা। আমি যাচ্ছি সেই জায়গাটায়। আচ্ছা, কিশোর গ্যাংয়ের বিষয়টা হচ্ছে কি, যখন আপনি আইন শৃঙ্খলা বাহিনী সত্যিকার অর্থে কাজ করবে তখন সব গ্যাংই মানে থাকবে না, কোনো গ্যাংই থাকবে না। কিশোর গ্যাং যখন আপনি বলবেন তখন কিশোরদেরকে মানে খেলাধুলার জায়গা দেওয়ার, যথাযথ শিক্ষা দেওয়ার, বিনোদন দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার কাছে এসে পড়ে। তো আমরা শুধুই কিশোর গ্যাং বলে কারো উপরে দোষ চাপিয়ে দেব, সেটাও উচিত না। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অত্যন্ত ভালো হওয়া দরকার, যেটা হচ্ছে যে আসলে ধনী মানুষের জন্য আইন আছে, দরিদ্রের জন্য কোনো মানে ধনীর পক্ষে আইন আছে, দরিদ্রের জন্য বিপক্ষে আইন। যে টাকা দিতে পারে সে বিচার পায়, যে টাকা দিতে পারে না সে বিচার পায় না। পরিস্থিতিটা এই রকম জায়গায় দাঁড়িয়ে গেছে। আদালতেরও সংস্কার করা দরকার, জেলখানারও সংস্কার করা দরকার। একটা জেলখানা, আপনি যে আমি একটা মানে শুধু উদাহরণ দিই, জেলখানে আপনি একজন আসামির সাথে কথা বলতে যাবেন, সেও তো একজন মানুষ। এমন হই হট্টগোলের মধ্যে মানে তার সাথে কথা বলতে হয়, সে কি বলছে, আপনি কি বলছেন,
কেউ এটা বুঝতে পারে না। বাইরের তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, ওই কক্ষটা, যে কক্ষটা তাদের সাথে কথা বলতে হয়, সেখানে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হবে। এত মানুষের গাদাগাদিতে মানে মনে হয় যে সেখানে মানুষ না কতগুলি পশু বোধ হয় সেখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে বিষয়গুলি, এগুলি থেকে বের হয়ে আসতে হবে। সারা বিশ্বে কারাগার অনেক উপরে চলে গেছে, অনেক সংস্কার হয়ে অনেক মানবিক হয়েছে, সেই জায়গায় যেতে হবে। কারাগারে গিয়ে তো মানুষ উল্টো একটা ভালো মানুষ অপরাধী হয়ে যায়। কারাগারকে সংস্কার করতে হবে, আদালতকে সংস্কার করতে হবে। একটা কি বলে যে মামলার আপনার পক্ষে হোক বিপক্ষে হোক হলো, আদেশ হলো, সেই আদেশের কপি আপনি যদি আপিল করতে চান, সেই কপি তুলতে, নকল তুলতে আপনাকে 3,000, 5,000, 10,000 টাকা দিতে হবে। ঘুষের একটা আড্ডাখানা হয়ে গেছে আদালত। এবং এটা কেউ আলোচনাও করে না, এটা কেউ মানে সংস্কারের বিষয়টিও তুলে না। তো এই যে সংস্কার সমস্ত দিকেই করতে হবে। আমরা চাই নারায়ণগঞ্জে ওই প্রতিনিধি আসুক যিনি নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা, যার বাড়ি কুমিল্লা না, যার বাড়ি শরীয়তপুর না, যার বাড়ি বিক্রমপুর না। ওই রকম যদি নারায়ণগঞ্জের স্থানীয় মানুষ যদি আসে, তাহলে নারায়ণগঞ্জের প্রতি তার দরদ থাকবে, নারায়ণগঞ্জের নানা বিষয় সম্পর্কে তার জানাশোনা থাকবে, সে এটা সমাধান করতে পারবে। আর যদি নারায়ণগঞ্জের বাইরের কোনো মানুষ আসে, আমরা এই যে বর্তমানে যারা একসময় নারায়ণগঞ্জের গডফাদার, নারায়ণগঞ্জ থেকে হাজার কোটি টাকা লুটে পুটে নিয়ে তারা নারায়ণগঞ্জেও থাকতো না, থাকতো গুলশান, এরকম অনেকে আছে যে নারায়ণগঞ্জে থাকে না, নারায়ণগঞ্জের বাইরে থাকে, লুটে পুটে চলে যায়। তারা নারায়ণগঞ্জকে একটা টাকা বানানোর মানে মেশিন, একটা টাকা বানানোর জায়গা হিসেবে দেখে। কিন্তু যদি নারায়ণগঞ্জের কোনো স্থানীয় মানুষ যদি নির্বাচনে আসে, নির্বাচন করে, তাহলে আমার মনে হয় যে সেই দরদটা মানুষের জন্য থাকবে। আমরা সেই রকম একজন মানুষ প্রার্থী চাই নারায়ণগঞ্জের সবগুলি আসনে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আপনার কথার প্রত্যাশা নিয়ে এগোবো। আমরা সাধারণ জনগণকে বুঝাইতে চেষ্টা করব আপনাদের ভোটটা আপনারা সুনির্দিষ্ট জায়গায় দিবেন এবং প্রতিনিধিকে বাঁচতে যেন আর ভুল না হয়। জি, আমি আরেকটি কথা সংযোজন করতে চাই যে যেই মানুষের নিজে অসৎ না, যে মানে নেয় না, আর যার কোনো পেশি শক্তি প্রদর্শনের ইতিহাস নাই, কোনো সন্ত্রাসী বাহিনী নাই, এমন মানুষ আমরা আসলে চাই। নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি এমন মানুষ হওয়া দরকার। আমি NN টিভিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা NN টেলিভিশন থেকে আসছিলাম, আপনাকে পেয়ে খুব আনন্দিত। আমরা নারায়ণগঞ্জ সম্পর্কে আমরা কিছু জিনিস জানতে চাইব এবং আমরা কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই আগামী যারা প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জকে, তাদের কাছ থেকে, এবং সাধারণ জনগণ তাদের কাছ থেকে কতটুকু আশা করতে পারে। জি, এই সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ। নারায়ণগঞ্জকে আমরা বাংলাদেশের বৈদেশিক অর্থ আহরণের সর্বশ্রেষ্ঠ উৎস হিসাবে মনে করতাম। এই জন্য নারায়ণগঞ্জকে বলা হতো প্রাচ্যের ডান্ডি। এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই শিল্প ছিল সেটা হলো আদমজি জুট মিল, এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ জুট মিল। এবং এইটার মাধ্যমে বাংলাদেশের, তারও আগে পূর্ব পাকিস্তান যখন ছিল আমাদের, তখন সমস্ত সেক্টর থেকে যত টাকা ফরেন কারেন্সি আর্ন হতো, ওই শুধুমাত্র আদমজি জুট মিলের মাধ্যমে আমরা তার চেয়ে বেশি আর্ন করতে পারতাম। তো এখানে একটু বলা প্রয়োজন, যখন আমি তো অর্থনীতি চর্চা করি এবং আমি ফিনান্সের ছাত্র টিচার ছিলাম, যেহেতু এই আদমজি জুট মিল বন্ধ করবার জন্য যখন প্রস্তাব আসলো, পত্রিকায় দেখার পরে আমার মাথাটা নষ্ট হয়ে গেল। আমি 1.5 পৃষ্ঠার, দৈনিক পত্রিকার 1.5 পৃষ্ঠা, কিন্তু 1.5 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিলাম। সেখানে দেখলাম যে একটা শিল্পের, বিশেষ করে আদমজির মতো একটা শিল্পের ফরেন কারেন্সি প্লাস ইন্টারনাল রিসোর্স থেকে যেই ইনকামটা আমরা পাবো, সেইটা যদি আমার ইনভেস্টমেন্টের চেয়ে বেশিও হয়, অর্থাৎ আমার কার্যকরী মূলধনের চেয়েও যদি সেই লসের পরিমাণ বেশি হয়ে যায়, তারপরে লাভ হবে কিভাবে? আমি অনেকগুলি পয়েন্ট বলেছি। যেমন ধরেন, একটা, এই জুট মিল চালু থাকা মানে এই রাস্তাটা সচল থাকা, একটা সমৃদ্ধ রাস্তা থাকা, এলাকা উন্নত থাকা, এবং এখানে যে
লক্ষ শ্রমিক এখানে ইনভলভ ছিল, সেই শ্রমিকরা এখানে থাকবে। তাহলে এখানে যাদের জমি বাড়ি প্লট রয়েছে, এখান থেকে তারা ওইভাবে আবাসিক ব্যবস্থা করে, সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেখা যেত তো আরও লক্ষ লোক এখানে এমপ্লয়মেন্ট হতো। এই লক্ষ লোকের ইনকাম দিয়ে দেশটা আরেকটু এগিয়ে যেত। এখন ওই লস যেটুকু আমার হয়েছে, অন্য সব কিছু মিলে দেখা যেত এর চেয়ে আমরা বেশি পেয়েছি। কারণ ওইভাবে ভাবলে হবে না। তাহলে তো আপনি অর্থনীতির ওইটা দেখেছেন, হাতির যেমন কেউ দেখলে খাম্বা বলে, কেউ কুলা বলে, সোয়াংশু বলে, কিন্তু ওই রকমের হয়ে গেছে আর কি, যে এইটা যেহেতু ব্যবসা করে লস হচ্ছে অতএব এটা ছেড়ে দাও। কিন্তু আমাকে ভাবতে হবে অন্য রিসোর্সগুলি কিভাবে আমাকে দিচ্ছে এবং সেইগুলি দেয়া আলটিমেটলি আমি কোথায় আছি। তো সেইটা কিন্তু আমরা হারিয়েছি। ওইটার সাথে সাথে হারিয়েছে আরও ছোট ছোট অনেকগুলি শিল্প, এটা আপনারা সবাই ভালো করেই জানেন। তো এখন দেখেন, এই যে আদমজি বন্ধ হওয়ার ফলে আপনি যে বিশাল এলাকা অকার্যকর হয়ে পড়ে আছে, ওখানে না কৃষি করতে পারবেন, না অন্য কোনো শিল্প করতে পারবেন, না আবাসিক কোনো ব্যবস্থা করতে পারবেন। ওইভাবে ওইটা নষ্ট হয়ে যাচ্ছে। ওই পানাম নগরীর মতো, পানাম যেমন এখন আমাদের জন্য একটা অভিশাপের মতো, একটা বোঝার মতো, কিন্তু পানাম কি ছিল? এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ বাণিজ্যিক এলাকা। ওখানে যে 22 পরিবার, আমরা পাকিস্তান আমলে 22 পরিবার বলতাম না, এই 22 পরিবারের 22টা ইন্ডাস্ট্রি ছিল। আমি কেরালাতে দেখেছি, ওখানে হিন্দুদের তারা মুচিদের 20টা পরিবার, 20টা পরিবারের 3 তলা বাড়ি, প্রত্যেক মুচি এইরকমের। আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে যে আগামী নির্বাচনে নতুন প্রজন্মের কাছে যে সমস্ত প্রতিনিধিত্ব দিবেন, তাদের কাছ থেকে জনগণ কি চায় এবং তাদের দায়িত্বটা কি? এখানে আগেও চেয়েছে, এখনও চাবে। এবং আমরা যে বৈষম্য আন্দোলনের কথা বলেছি, এই আমাদের ছাত্র জনতার যে আন্দোলনের ফলে আমাদের যে রাজনৈতিক একটা পরিবর্তন এসে গেছে, এইটার নেপথ্য কারণ কিন্তু একটাই, যে প্রত্যেকটা ক্ষেত্রে কেমন বৈষম্য ছিল, যার যোগ্যতা আছে সেই যোগ্যতা সম্পন্ন মানুষটা বঞ্চিত হয়েছে। হওয়ার কারণে এখন এটা তো আমরা স্বাভাবিকভাবেই মেনে নিব যে অযোগ্যর চেয়ে যোগ্য লোকটার দ্বারা বেটার কাজ হবে, বেটার আউটপুট আসবে। তো সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। এইটা কিন্তু যারা আওয়ামী লীগ তথা সরকারে ছিল, তাদের প্রত্যেকেরই কাম্য ছিল না। একটা দুষ্কৃতকারী গ্রুপ সবসময় কাজ করে, সেই গ্রুপটা এখনও যে নাই এটা আপনি বলতে পারবেন না। ওখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং রাজনীতি আমি এক সময় ছাত্র নেতাই ছিলাম, সরকারি কলেজের জিএসও ছিলাম, নির্বাচিত জিএস। সেখানে আমার একটাই মিশন ছিল যে কলেজের আশেপাশে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, এরা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে অন্যের বিনা প্রতিবন্ধকতার সৃষ্টির থেকে বেঁচে নিজেদের মতো করে তাদের ব্যবসা করতে পারে। এবং সেই ব্যবসার যখন আয় হবে, ওই আয় থেকে শুধু ইনকাম ট্যাক্স না, আরও বহু রকমের সরকার বহুভাবে বেনিফিট নেবে। অনেক রকমের ওই আবগারি শুল্ক আছে, আপনি যে কাস্টম বলেন, ইনকাম ট্যাক্স বলেন, ওই ব্যক্তিগত ট্যাক্স বলেন, কোম্পানির ট্যাক্স বলেন, ব্যবসার ট্যাক্স বলেন, এই সব কিছুই কিন্তু আয়ের উপরে নির্ভর করে। এবং আয়টা তখনই অ্যাবসলিউট হয় যখন অন্য কোনো ডিস্টারবেন্সের কারণে কাউকে তার ব্যবসার কার্যক্রম করতে সমস্যায় পড়তে না হয় এবং বাধাগ্রস্ত হতে না হয়, সেই জিনিসটা। আর আমি আগেই বলেছি যে
নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হতো, সেই নারায়ণগঞ্জ আবার আগের অবস্থায় ফিরে যাক। আগের মতো নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তির ধারক বাহক হিসাবে আবার তারা পুনর্জাগরিত হোক, দেশটাকে তারা আরও বেশি বেশি কন্ট্রিবিউট করতে পারেন যেন। এইটা আমার ফিরে আনতে হলেই ওই রকমের নেতার দরকার, যেই নেতা আবির্ভূত হবেন সমাজকে দেওয়ার জন্য, সমাজ থেকে নেওয়ার জন্য না। তো ওই নেতা খুঁজে বের করতে হবে, কিন্তু এই দায়িত্ব সাধারণ জনগণের। এখন সাধারণ জনগণ যদি অল্প কিছু লোভে পড়ে, কিছু অর্থ হোক, কিছু সুযোগ সুবিধা হোক, এইটা পড়ার কারণে যদি মনে করে দেশ জাহান্নামে যাক, হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের মতো চলবো, আমরা আমাদের মতো আমাদের বুঝতে আমরা বুঝে নেব, এই জিনিসটা যদি ভুলে যেতে পারি, এমন কোনো নেতা যদি পাওয়া যায়, তাহলে আমার মনে হয় এই নারায়ণগঞ্জ জাগবে, নারায়ণগঞ্জের সাথে সারা বাংলাদেশ একটা ভালো পরিস্থিতিতে ফিরে আসতে পারবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, এবং আমরা এনএন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন রইল। আগামীতে আপনার কাছে আমরা আবার আসবো, এবার আসবো আগামীতে রাষ্ট্রীয় যে বাজেটগুলো করা হয় এই সংক্রান্ত আপনার সাথে আমরা একটু আলোচনা করব। আপনার এত বড় বিগ বাজেট কীভাবে মানে তৈরি করেন এবং কী ধরনের মানুষদের নিয়ে কী ধরনের ব্যবসা বাণিজ্য নিয়ে তৈরি করেন, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনার সাথে জি। বাংলাদেশে বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোলের উপরে মাত্র 2 জনের সার্টিফিকেট আছে, তার একজন আমি, আরেকজন তো বাংলাদেশেই থাকেন, আমেরিকা চলে গেছে। আমি এতক্ষণ কথা বললাম এনএআই টেলিভিশনের সাথে, এবং এখানে যে আলম সাহেব আমার পূর্বতন বন্ধুই বটে, এবং সে বাংলাদেশকে এই টেলিভিশনের মাধ্যমে একটা স্বচ্ছ সুন্দর পরিবেশ এবং একটা ভালো বাংলাদেশ, একটা আমরা যেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম 71-এ, সেই বাংলাদেশকে বিনির্মাণের জন্য যারা এখন মন প্রাণ দিয়ে কাজ করছেন এবং যেই প্রতিষ্ঠানগুলি করছেন, তার মধ্যে এনএএন একটা, তার উত্তরোত্তর আরও সাফল্য কামনা করছে, এবং তাদের মাধ্যমে দেশের কল্যাণ এবং উন্নয়ন সমৃদ্ধি এগুলি ফিরে আসো এই প্রত্যাশা রাখছে, এবং এর সাথে যারা জড়িত তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। ধন্যবাদ সবাইকে।